হরর উইক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সৌরদীপ সৌমিত্র চৌধুরী ওরফে চন্দ্রচূড়ের লেখা নির্দোষ। প্রধান চরিত্রে দেবু, দাদাভাই, হারুদা, তিলক মাঝি, উৎপল এবং জ্যাঠামশাই। শুরু হচ্ছে নির্দোষ। সোনারপুর গ্রামে ঢোকার বেশি কিছুক্ষণ আগে থেকেই আকাশটা কেমন যেন থমথমে লাগছিল। গন্তব্যের কাছাকাছি আসতেই আবহাওয়ায় অবনতি ঘটতে আরম্ভ করলো। আমি বাসের উইন্ডো সিট দখল করে বাইরের প্রকৃতির ক্রুদ্ধ রূপের দিকে অপলোক চেয়েছিলাম। গাঢ় কালো মেঘরাশি তার বৃহৎ সৈন্যবাহিনী নিয়ে ধেয়ে আসছিল আকাশের পশ্চিম দিগন্ত জুড়ে। তাদের সম্মিলিত আর্তনাদ আর চাপা গর্জনে কানে তালা লাগার মতো অবস্থা। সড়কের দুধার জুড়ে শুধুই ধান ক্ষেত। সেই ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকা ফসলের শীষগুলি মত্ত বাতাসের পরশ পেয়ে উত্তাল নৃত্যে মেতে উঠেছিল। মুহুর্মুহু বজ্রপাতের শব্দ আর তীব্র ঝলকানিতে চতুর্দিক ক্ষণিকের জন্য দিবালোকের মতো উজ্জ্বল হয়ে উঠছিল। এই চরম দুর্যোগের মধ্যে আমাদের বাস ছুটে চলেছিল সোনারপুরের উদ্দেশ্যে। সোনারপুর বাস স্ট্যান্ডে ঢুকতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। আমি অতি কষ্টে সুটকেসটা দিয়ে মাথা আড়াল করে ছুটলাম কোনো এক নিরাপদ আস্তানার খোঁজে। একটা বড় গাছের তলায় আশ্রয় নিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে কল করলাম আমার জ্যাঠতো দাদার ফোনে। হ্যালো দাদা ভাই। হ্যাঁ রে দেবু, বল তুই এখন কোথায় পৌঁছালি? আরে আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি গো। তোমার তো আমায় নিতে আসার কথা ছিল, তুমি এলে না? উফ, আমি তো আধ ঘন্টা আগে পৌঁছে গেছি রে আহাম্মক। এখন হারুদার দোকানে বসে আছি, দৌড়ে চলে আয়। তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো না। আমি কি আগে কখনো সোনারপুর এসেছি যে তোমার ওই হারুদার দোকান চিনবো? কাউকে জিজ্ঞাসা করে নে না, এখানে হারুদার চপ মুড়ির দোকান অনেক ফেমাস, বুঝলি? সবাই এক ডাকে চেনে। একে ওকে জিজ্ঞেস করে হারুদার দোকান খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। দাদাভাই ছুটে এসে আমাকে বুকে চেপে ধরলো। কি রে দেবু, আসতে কোনো কষ্ট হয়নি তো? না না দাদা ভাই, আমি ঢিপ করে একটা প্রণাম সেরে বললাম, শুধু বৃষ্টির জন্যই আর কি। ও কিছু না, আয়, এত দূর থেকে বাস জার্নি করে এলি, একটু বসবি, চল। আমরা হারুদার দোকানের ভিতরে একটা বেঞ্চ নিয়ে বেশ জমিয়ে বসলাম। ধবধবে সাদা ফতুয়া আর লুঙ্গি পরিহিত এই ভদ্রলোকটি সম্ভবত সেই ফেমাস হারুদা। মুখে একটা পান আর ঠোঁটের কোণে এক চিলিতে হাসি নিয়ে বেগুনি ভেজে চলেছেন। দাদাভাইকে উদ্দেশ্য করে তিনি বললেন, আপনার কী লাগবে ছোট্ট ঠাকুর? এই আপনার সাথে কে গো? আপনার ভাই বুঝি? ঠিকই ধরেছ, এ হলো দেবাঞ্জন, আমার খুড়তুতো ভাই। ওই যে কলকাতায় থাকে, এই বছরই উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তুমি এক কাজ করো, গরম গরম বেগুনি আর দুভার চা এদিকে দাও দেখি। আমার জ্যাঠামশাই রামকমল ভট্টাচার্য হলেন সোনারপুর গ্রামের ডাক সাইটে পুরোহিত। শুধু সোনারপুরেই নয়, আশেপাশে 2-3টে গ্রাম জুড়েই তার যজমানি চলে। গ্রামের লোকেরা তাকে সম্মান করে কমল ঠাকুর বলে ডাকে। তার একমাত্র পুত্র সন্তান হলো নীলাঞ্জন ভট্টাচার্য, অর্থাৎ আমার এই দাদা ভাই। যদিও সে কোনোদিনই নিজের পিতার পদচিহ্ন অনুসরণ করে পৌরোহিত্য করাতে নিজের বিশেষ আগ্রহ দেখাননি, তবু গ্রামের মানুষেরা আদর করে দাদাভাইকে ছোট ঠাকুর বলেই সম্বোধন করত। আমার বাবা পেশায় একজন ডাক্তার। ডাক্তারি পড়া শেষ করে তিনি পাকাপাকিভাবে কলকাতায় বসবাস শুরু করেন। কিন্তু জ্যাঠামশাই কখনোই তার জন্মভিটে ছেড়ে অন্যত্র যেতে রাজি ছিলেন না। তাই তিনি তার স্ত্রী আর পুত্রকে নিয়ে
মাটি কামড়ে পড়ে থাকলেন এই সোনারপুরেই। আমাকে অনেকদিন ধরেই দাদাভাই এইখানে কিছুদিন ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছিলেন, কিন্তু স্কুলের হাঙ্গামা, পড়াশোনার চাপ আর কোচিংয়ের ঝঞ্ঝাট কাটিয়ে আমি এতদিন আসতে পারিনি। তাই এইচএস পরীক্ষা দেওয়ার পর যেই অল্প অবসর সময়টুকু পেয়েছি, তাতেই মালপত্র গুছিয়ে দৌড় দিয়েছি সোনারপুরের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ধুমায়িত বেগুনি আর চা হাজির। এই ঝুপঝুপ বৃষ্টির মধ্যে এমন অমৃততুল্য জলযোগ যে কতটা উপাদায়ী তা বলাই বাহুল্য। তবে এতদিন পর এদিক মানে আসার খেয়াল হলো? আর কি বলবো, পড়াশোনার যা চাপ। থাম তুই, লেখাপড়া আমরাও করেছি বাপু, কিন্তু এ কেমন ধারাবিদ্যার বহর শুনি। 17 বছরের ধেরে বাদর হয়ে গেছিস, স্কুলে একটু ম্যানেজ করতে পারতিস না? কাকুমণি কত ব্যস্ত মানুষ, অথচ তিনি ছোট মাকে নিয়ে বছরে অন্তত একবার করে আসতেন। আর তুই? আসলে বোঝোই তো, স্কুল ছাড়াও কোচিং ক্লাসের বিস্তর ঝামেলা পোহাতে হয়েছে আমায়। সব মিলিয়ে আর কি। থাক থাক, আর কৈফিয়ত দিতে হবে না। এতদিন পর তোর চাঁদ বোদনখানা দেখতে পেয়েছি, এই বা কম কি। আসল কথা হলো এই যে ছোটবেলায় এত ঘোরার জায়গা থাকতে আমার এই অজপাড়া গায়ে আসার কোনো ইচ্ছেও করতো না। তাই ছুটি পেলেই বাবা মাকে নিয়ে সিমলা, মুসৌরি চড়ে বেড়াতাম। তারপর বড় হলাম, বুদ্ধি পরিপক্ক হলো, তখন বুঝতে শিখলাম যে একটা গাছ সে চায় যতই উচ্চতা লাভ করুক না কেন, কিন্তু তার শিকড় আলগা থাকলে সে মাটিতে মুখ থুবড়ে পড়বেই। বিগত কয়েক বছর ধরেই আমার গ্রাম, আমার আপনজনদের জন্য আমার প্রাণটা হু হু করত। মাঝে মাঝে এই সরল মানুষগুলোর জন্য হৃদয়ে একটা তীব্র বেদনা অনুভব করতাম। এরাই তো আমার সব কিছু, আর সেখানেই আমি এত বছর ধরে এই মানুষগুলোকে অবহেলা করেছি। ধিক্কার। কথা ঘোরানোর মতলবে বললাম, আচ্ছা দাদা ভাই, তোমাদের এই সোনারপুরে ঘুরে দেখার মতো কি কি জায়গা আছে? দাদা ভাই কিছু বলার আগেই হারুদা ফোরন কাটলো। দেখার জায়গা তো অনেক আছে গো, কিন্তু এখন তো শ্রাবণ মাস লেগে গেছে, তাই এখনকার সবচেয়ে বড় আকর্ষণ হলো বিপদভঞ্জন মহাকালী সিদ্ধি মন্দিরের শ্রাবণ মেলা। বিরাট মেলা গো, পুরো শ্রাবণ মাস জুড়েই চলবে। আমাদের বিপদভঞ্জন মহাকাল খুব জাগ্রত ঠাকুর গো। আমি বলি কি, তুমি একবার দর্শন করেই এসো। কথাটা আমার মনে ধরল। ঠাকুরের কাছে পুজো দেওয়া তো হবেই, তার সাথে মেলা দেখাও হবে। একেই হয়তো বলে বিকেলে ভোরের ফুল ফোটা। যেসব আনন্দগুলো আমার ছেলেবেলার প্রাপ্য ছিল, সেই সব আনন্দগুলোই আমি পেতে চলেছি এই বুড়ো বয়সে। দাদা ভাই আমার মনের পুলক আঁচ করে হেসে বললেন, আচ্ছা, বেশ বেশ, তুই এত দূর থেকে এলি, তাই আজ একটু বিশ্রাম নে। কাল সকালে স্নান টান করে কাঁচা জামা কাপড় পরে আমার সাথে বের হবি। খুব মজা করবো তো ভাই মিলে, পুজোও দেব। জানিস, খুব জাগ্রত ঠাকুর, দেখবি ওই মন্দিরে পুজো দিলে তোর সব মনস্কামনা পূর্ণ হবে। টানা 7 ঘন্টার ক্লান্তিকর বাসযাত্রার পর শরীর আর মন উভয়ই পরিশ্রান্ত। তার উপর আবার নৈশভোজে বড় মায়ের হাতে রাধা পরম সুস্বাদু সব নিরামিষ পদ খেয়ে আমার পেট একদম ভারী। আলু ফুলকপির ডালনা দিয়ে ঘি ভাত, তারপর শেষ পাতে বাড়ির পোষা গরুর দুধ দিয়ে পাতা 1 বাটি দই আর ছানার মিষ্টি। আহা, অমৃত। রাতে বড় মায়ের ঘরেই আমাদের 3 জনের জন্য ঢালাও বিছানা পাতা হলো। জ্যাঠামশাই পার্শ্ববর্তী পলাশডাঙ্গা গ্রামে গিয়েছেন কোনো পূজার কাজে, ফিরবেন ভোরবেলা। বড়মা তো আগেই ঘুমিয়ে গিয়েছে। আমি আর দাদাভাইও গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন সকালে কোকিলের কুহতানে আমাদের ঘুম ভাঙল। স্নানের পাট চুকিয়ে আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। এই এই দেবু, চল চল, জলদি চল। প্রথমে ঠাকুরের কাছে পুজো দেব, তারপর মেলা ঘুরবো। আজ আকাশ একদম পরিষ্কার। শ্রাবণের ঝলমলে সোনাঝরা নরম রোদ্দুর গায়ে মেখে আমরা দুজনে লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলেছি আলপথ ধরে। এই রাস্তাটা হলো মন্দিরে পৌঁছানোর শর্টকাট। বিপদভঞ্জন মহাকালের মন্দির চণ্ডেশ্বরী নদীর পাড়ে অবস্থিত, বুঝলি?
এখন তো শ্রাবণ মাস সবে শুরু হলো। এর আগে আষাঢ় মাসে যা বর্ষা হলো এই অঞ্চলে, নদীর বিরাট কলেরব দেখলে তুই ভেমড়ে খাবি। আর মন্দিরের ঠিক সামনেই আছে লক্ষিন্দারের ঘাট। লক্ষিন্দারের ঘাট? হ্যাঁ, আমাদের এই গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাট। সড়ক পরিবহন তো শুরু হয়েছে বিগত 5-6 বছর আগে। তার আগে মালপত্র কেনাবেচা থেকে আরম্ভ করে ব্যবসার যাবতীয় কর্মকাণ্ড চালানোর একমাত্র উপায় ছিল এই জলজ পথ। আর সাধন ছিল বড় বড় সব নৌকা। আজকের দিনেও এই লক্ষিন্দরের ঘাট হলো সোনারপুরের মুখ্য বাণিজ্য কেন্দ্র। প্রতি সপ্তাহে বুধবার আর শনিবারে এখানে বিরাট বড় হাট বসে। গল্প করতে করতে আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। না, হারুদা ভুল কিছু বলেনি। শ্রাবণ মেলায় সত্যিই লোকে লোকারণ্য। সুবিস্তৃত মেলা প্রাঙ্গণের ঠিক মাঝখানে বিপদভঞ্জন মহাকালের প্রাচীন সিদ্ধপীঠ। মন্দিরের গগনচুম্বী চূড়া বহু দূর থেকে চোখে পড়ে। মন্দিরের ঠিক পাশেই অঘোর শিবতলা মহাশ্মশান। আর আমাদের ঠিক সামনেই শান্ত গম্ভীরভাবে বয়ে চলেছে দুকুল প্লাবিনী চণ্ডেশ্বর নদী। তার গাঢ় কালো জলে অজস্র ছোট বড় নৌকার আনাগোনা। ঘাটের বাঁধানো পাথরের সিঁড়িগুলো প্রায় সবই চণ্ডেশ্বর এক এক করে আত্মসাৎ করেছে। শুধু উপরে 2-1টা ধাপ জল ছুঁই ছুঁই অবস্থায় দেখা যাচ্ছে। চল দেবু, আগে দর্শনটা করে নি। আজ তো আবার শনিবারের হাট বসবে, তাই মন্দিরে মানুষের ঢাল কিন্তু খুব বেশি হবে। ভক্তদের লম্বা লাইন পার করে দর্শন করে বেরিয়ে আসতে আসতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। কিন্তু পূজা খুব ভালো করে দেওয়া হলো। ঠাকুরকে আমার সব মনস্কামনা বললাম। ঠাকুরমশাই প্রসাদ দিলেন, গলায় পরালেন মন্ত্রপুত মাদুলি। মন্দির থেকে যখন বেরিয়ে এলাম তখন আমার ঘড়ির কাঁটা প্রায় 2:30 পার। কিরে, এর মধ্যেই ক্লান্ত হয়ে পড়লি নাকি? ওট ওট, মেলা ঘুরে দেখতে হবে তো। আমায় আবার সন্ধ্যা 6টার মধ্যে টিউশন পড়াতে যেতে হবে। আরে না না, ক্লান্ত হয়ে যাব কেন, চলো। বিরাট মেলা চত্বর, বাচ্চাদের জন্য নাগরদোলা, খাওয়ার স্টল, খেলনার দোকান, আরো কত কি। টুকটাক কেনাকাটা করলাম। বাবার জন্য একটা শাল কিনলাম, আর জ্যাঠামশাইয়ের জন্য কিনলাম এক সেট ধুতি পাঞ্জাবি। হালকা খাওয়া দাওয়া করে আমরা দুজনে ঘাটের বাঁধানো সিঁড়িতে এসে বসলাম। চা ধকল গেল আজ সারাদিন। শান্ত চণ্ডেশ্বরের কালো জল ছলাৎ ছলাৎ শব্দে মৃদু আঘাত করছিল ঘাটের বাঁধানো সিঁড়িতে। পরন্ত বেলার সূর্য তার শেষ রশ্মিটুকু দিয়ে নদীর বক্ষে গলিত সিঁদুর আর স্বর্ণাভ ছটা মিশিয়ে এক অপরূপ আলপনা এঁকে দিচ্ছিল। বহু দূরে 3-4টে ছোট নৌকা চোখে পড়ছিল। একদল পাখি ঠিক আমাদের মাথার উপরে ডানা ঝটাপটি করতে করতে বাসার উদ্দেশ্যে উড়ে গেল। আকাশে বাতাসে সর্বত্র জুড়েই যেন ভেসে আসছে এক অজানা ঘর ছাড়ানোর সুর। পাশেই একটা গাছের ঘন ছায়ায় বসে একজন বাউল আপন মনে গেয়ে চলেছেন, চলো নিজ নিকেতনে মন, চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মন। দাদা ভাই ঘড়ির দিকে চাইলেন। হ্যাঁ, 5টা বাজতে চললো, এবার ওঠা যাক। আমি এখন যাব না। যাবি না মানে? 6টায় আমার টিউশন আছে, তুই জানিস তো। তোমার কাজ থাকলে তুমি যেতে পারো দাদা ভাই, আমি আরো এখানে কিছুক্ষণ বসতে চাই। কিন্তু তুই ঘাটে একা একা বসে কি করবি? সন্ধ্যা তো নেমেই এলো প্রায়। দেখবো দেখবো, যা এতদিন দেখিনি তা আজ দেখবো। এই শান্ত নদীর গভীরতাকে ছুঁয়ে দেখব, গ্রামের এই নিঃসঙ্গ নিস্তব্ধতাকে অনুভব করে দেখব। শহরে থেকে যা কিচ্ছু দেখিনি সেই সব দৃশ্য আমি আজ দেখব। বুঝেছি বুঝেছি, ভেতরকার কবিখানা জেগে উঠেছে। আচ্ছা, তোর কথা যদি মেনেও নি, তবু তুই বল, রাতের অন্ধকারে একলা পথঘাট চিনে হাসতে পারবি তো? না না,
তার চেয়ে বরং তুই আমার সাথেই চল। আরে তুমি চিন্তা করো না, সাথে মোবাইল আছে তো। কোনো অসুবিধা হলে আমি কল করে দেবো না হয়। তুমি নিশ্চিন্তে পড়াতে যাও দেখি। আচ্ছা বেশ, কিন্তু কোনো রকম ঝামেলা হলে অবিলম্বে ফোন করবি আমাকে। আর যেমন করেই হোক রাত 9টার আগে বাড়ি ফিরে আসবি কিন্তু। যদিও এইখানে তেমন চুরি ছিনতাইয়ের ভয় নেই, তবুও গ্রামাঞ্চল বলে কথা, বেশি রাত না করাই ভালো, বুঝলি? দাদাভাইকে আশ্বস্ত করে আমি পড়াতে পাঠিয়ে দিলাম। আসল কথা হলো, এই মুহূর্তে আমার কিছুক্ষণের একাকিত্ব দরকার ছিল, যেখানে প্রকৃতির সাথে আমার অভিসারের সাক্ষী থাকবে শুধুই সর্বশক্তিমান ঈশ্বর, আর কেউ না, দাদাভাইও না। ধীরে ধীরে ঘাট খালি হতে শুরু করলো। মেলা প্রাঙ্গণ, ঘাটের সিঁড়ি সবই জনহীন হতে আরম্ভ করলো আধার নামার সাথে সাথে। নদীর বুকে ভাসমান নৌকাগুলিও ক্রমশ বিদায় নিল এক এক করে। এখন এই ঘাটে পড়ে রইলাম শুধু আমি, আর আমাকে সঙ্গ দিতে গেল সাজবেলার বিষাদময় নীরবতা। শুধু মন্দিরের ভিতর থেকে সন্ধ্যা আরতির কাঁসর ঘণ্টার ধ্বনি হাওয়ায় ভেসে আসছে। যত্রতত্র গাছের পাতার ফাঁকে ফাঁকে জোনাকি মিটমিট করছিল। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ঝিঝি পোকার ডাক। আনমনে একটা ঢিল ছুড়লাম নদীর জলে। ছপ করে একটা শব্দ, জলের বুকে ক্ষণিকের চঞ্চলতা, তারপর আবার চারিদিকে নেমে এলো নিশ্ছিদ্র শূন্যতা। বাবু, ও বাবু, নাও লাগবে নাকি? ঘোরের মধ্যে ছিলাম বোধ হয়, প্রথমবারে শুনতে পাইনি। বার দুয়েক ডাকার পর ফিরে তাকালাম। একজন পৌর মাঝি, কালো পেশিবহুল চেহারা, পরনে একটা খাটো ধুতি আর ফতুয়া, মুখে হালকা হাসি। নাও লাগবে বাবু? না। কম করে দিব কর্তা, হাজার হোক আপনি তো ছোট ঠাকুরের আত্মীয়। হ্যাঁ, তুমি কি করে জানলে? আমার হতভম্ব ভাব দেখে লোকটা দন্ত বিকশিত করেই খানিকক্ষণ হাসলো। আগে আমি জেলে পড়া তিলক, ছোট ঠাকুর আমায় চেনেন। আপনি ওনার সাথে অনেকক্ষণ ওই ঘাটের ধারে বসে কথা বলছিলেন তো, তাই ভাবলুম আর কি। ও বুঝেছি, তার মানে অনেকক্ষণ ধরেই নজরদারি চালানো হচ্ছে, তাই না? অবশ্য তুমি ঠিকই ধরেছো হে তিলক, আমি তোমাদের ছোট ঠাকুরের খুড়তুতো ভাই। একগাল হেসে তিলক মাঝি বলল, আসেন কর্তা আসেন, নৌকায় ওঠেন। লক্ষিন্দরের ঘাটে এলেন আর নাও চললেন না, সে কি হয়? বললাম তো লাগবে না। আসেন না বাবু, আসেন আসেন। মাঝি তখনও ঘ্যান ঘ্যান করেই চলেছে। একদম কম ভাড়ায় ঘুরিয়ে আনবো। গরিব মাঝির মিনতি শুনে মনটা কিছুটা খারাপই হয়ে গেল। আজ হয়তো সারাদিন তেমন উপার্জন হয়নি। দিনের শেষে আমার কাছ থেকে কিছু টাকা পেয়ে যদি ওর ঘরের উনুন জ্বলে, তাহলে মন্দ কি? এরা আত্মসম্মানী মানুষ, নেহাত পেটের দায়ে এত হাতে পায়ে ধরতে হচ্ছে। জঠর জ্বালা যে কি জিনিস তা এরা হাড়ে হাড়ে বোঝে। হাতঘড়ি বলছে 6:15, তার মানে এখনো হাতে ঝাড়া 2-2.5 ঘন্টা সময় আছে। একটু নৌকা বিহার করতে ক্ষতি কি? আচ্ছা বেশ, কিন্তু রাত 8:30 পর্যন্ত, তারপর আমায় বাড়ি ফিরতে হবে। আমি উঠে পড়তেই নৌকা ছেড়ে দিল তিলক মাঝি। প্রসাদের ডালিটা রেখে ছইয়ের ভিতরে বেশ গুছিয়ে বসলাম। সেইখানে শুধু একটা কালিমাখা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। এছাড়া কোথাও বিশেষ কোনো আলো চোখে পড়ল না। অন্ধকার গাঢ় হয়ে এসেছে, বাতাস হয়ে উঠেছে মন্থর, আর তার সাথে ঠান্ডাও বোধ করছি খুব। একেই নদীর জলহাওয়া গায়ে লাগছে, তার সাথেই তাল মিলিয়ে কমছে শ্রাবণ রাতের পারদ। ইস, এই সময়ে শহরে কি বিশ্রী গরম, কিন্তু গ্রামে দেখছি এখনই হাওয়ায় বেশ একটা শীত শীত ভাব এসে গিয়েছে। তিলক গলইতে বসে দাঁড় টানছিল। সেই ছন্দবদ্ধ ছপ ছপ ছপাক শব্দে কেমন যেন একটা ঘোর লেগে আসছিল। বাইরে চাঁদের আলো নদীর কালো জলে একখানি রূপালি চাদর বিছিয়ে দিয়েছিল। আকাশও আজ একেবারে পরিষ্কার আর মেঘবিহীন, চারিদিক শান্ত নিস্তব্ধ। ছয়ের ভিতর থেকে দেখলাম যতদূর দৃষ্টি যায় শুধুই জল আর জল।
বিগত আষাঢ় মাসে প্রকৃতির দানের প্রাচুর্যে হৃষ্টপুষ্ট হয়ে বেড়ে ওঠা নদীর হৃদয়ে আমাদের ছোট্ট নৌকাটি এক অবোধ শিশুর ন্যায় আপন মনে ভেসে চলেছিল। আকাশ ভরা তারার মেলা এই গভীর নিশীথ রাতেও চণ্ডেশ্বরের জলে হাজার হাজার সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। নদীর দুকুল জুড়ে শুধুই চোখে পড়ছিল অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোর কালো গুঁড়ি। বাতাসে সর্বত্র যেন একটা সুগন্ধি ছড়িয়েছিল। কোনো নাম না জানা অভাগিনী ফুলই হয়তো বোকার মতো তার সুগন্ধের বিপুল ভাণ্ডার উজাড় করে দিচ্ছিল। সেই অপূর্ব সৌরভে আমার নিঃশ্বাস ক্রমেই ভারী হয়ে উঠল। বাইরে এসে দাঁড়ালাম। তিলক জিজ্ঞেস করলো, কি বাবু, কেমন লাগছে? জীবনে প্রথমবার এমন হলো। নির্জন রাতে নৌকো বিহার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। সে আর বলতে বাবু। অদ্ভুতভাবে হেসে উঠল তিলক। আপনার জীবনে আরো কত কিছু যে প্রথমবার ঘটবে আজ রাতে, তার কি কোনো ইয়ত্তা আছে? মানে কি হবে আমার জীবনে? না, তেমন কিছু না, মানে বলছিলাম যে আজ তো শনিবার, তার উপর আবার। তার উপর কি? সে কি বাবু, আপনি এটুকুও খবর রাখেন না? আজ যে গ্রহণ লাগবে। তাতে আমার কি? চন্দ্রগ্রহণ তো লেগেই থাকে, এর সাথে আমার জীবনে নতুন ঘটনা ঘটার কি সম্পর্ক? হ্যাঁ, বুঝবেন বাবু, সময় এলে সবই বুঝবেন। তিলক আবার সেই অদ্ভুত কায়দায় হেসে উঠল। আজ গ্রহণ লাগার সাথে আরম্ভ হবে মহানিশীথকাল। একটু সবুর করুন, গ্রহণ তো এই লাগলো বলে। কি আবল তাবল বকছো হে? মদ টদ গিলেছ নাকি? আমার এই ধমকের কোনো উত্তর দিল না তিলক মাঝি। নিথর হয়ে বসে রইল, শুধু ওর হাত দুটো যান্ত্রিকভাবে দাঁড় টেনে চলল। অন্ধকারে হঠাৎ করে দেখলে মনে হবে যেন ওর গোটা শরীরটা হলো পাথর কেটে তৈরি করা একটা মূর্তি। কেবলমাত্র সেই নিশ্চল মূর্তির হাত দুটোই সজীব। অত্যন্ত বিরক্তির সাথে আবার ছয়ের ভিতরে এসে বসলাম। কি বলতে চাইছে তিলক? গ্রহণের সাথে আমার কি যোগাযোগ? আচ্ছা, চন্দ্রগ্রহণ মানে তো লুনার ইক্লিপস। এটা তো জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত একটা ঘটনা মাত্র। পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝামাঝি চলে আসে এবং সেই কারণে যখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখনই হয় চন্দ্রগ্রহণ। এ তো সম্পূর্ণভাবে একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। তবে নির্ঘাত লোকটার মাথায় বেশ ভালো রকমের ছিট আছে, নইলে এমন অসঙ্গত কথা কি কেউ বলে? সে যাই হোক, একটা গাইয়া অশিক্ষিত মাঝি কি না কি বলল তা নিয়ে বেশি মাথা ঘামিয়ে নৌকা বিহারের আনন্দটাকে মাটি করার কি আদৌ কোনো মানে আছে? নিশ্চিন্ত হয়ে বেশ আরাম করে হেলান দিয়ে বসলাম। কানে আসছে শুধু সেই ছপ ছপ শব্দ। কতক্ষণে এইভাবে বুঁদ হয়ে বসেছিলাম জানি না। নৌকোর দুলুনিতে হয়তো চোখে অল্প তন্দ্রা লেগে এসেছিল। লক্ষ্য করে দেখলাম কালিমাখা মিটমিটে লণ্ঠনটা এখন একদমই নিভু নিভু হয়ে এসেছে। আগুনের শিখাটা থেকে থেকে প্রচণ্ডভাবে কেঁপে উঠছে। সেই অল্প আলো আধারিতে অতি কষ্টে ঘড়িটা দেখলাম, রাত 8:15। না, এইবার মাঝিকে নৌকা ঘুরিয়ে নিতে বলি, নয়তো বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। কিন্তু 1 মিনিট, নৌকা তো স্থির আর শান্ত হয়ে আছে কিভাবে? দুলছে না কেন? আর বাইরে বৈঠা চালানোর শব্দও পাচ্ছি না কেন? তার মানে কি তিলক দাঁড় টানা বন্ধ করে দিয়েছে? স্থিমিত প্রায় লণ্ঠনের শিখাটা বার দুয়েক কেঁপে নিভে গেল, আর তার সাথেই ছয়ের ভিতরটা গহীন অন্ধকারে সমুদ্রে ডুবে গেল। উঠে বাইরে এলাম। যা অনুমান করেছিলাম ঠিক তাই, তিলক বৈঠা চালানো থামিয়ে দিয়েছে। ও এখন গলুইয়ের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে পিছন ফিরে। ওর বলিষ্ঠ শরীরটা যেন এক অজানা উত্তেজনায় কেঁপে কেঁপে উঠছে, আর ওর দৃষ্টি নিবন্ধ রয়েছে আকাশের দিকে। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম কিছুক্ষণ আগেকার ঝলমলে চাঁদ এখন ঘোলাটে হয়ে এসেছে।
মরা জ্যোৎস্নার হলুদ আলোতে চারিদিক কেমন যেন মায়াবী লাগছে। কিছুই ভালো করে ঠাউর করা যাচ্ছে না। চাঁদের একটা দিকে লেগে রয়েছে এক গভীর রক্তিম আভা। তিলক সেই দিকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মানে কি গ্রহণকাল আরম্ভ হয়ে গিয়েছে? তিলকের নাম ধরে ডাকতে গিয়ে দেখি গলা দিয়ে কোনো স্বরই বের হচ্ছে না। তিলক, তিলক। সারা সন্ধ্যা নদীর বাতাস খেয়ে গলাটা বোধহয় ধরে গেছে। আমাকে চমকে দিয়ে তিলক নিজেই কথা বলে উঠল। কি দেখছেন কর্তা? সময় তো শুরু হয়ে গেল। কিসের সময়? মহানিশীথকাল। আজ এই মহানিশীথকালে আরো একটি নরহত্যা করলে আমার তন্ত্র সাধনা পূর্ণ হবে। পরপর 7টি গ্রহণে 7টা তাজা প্রাণ নিতে পারলেই আমার মহাসাধনা পূর্ণ হয়। 6টা হত্যা করেছি, আজ হবে 7ম খুন। আজ রাতেই সাধনা সফল হবে আমার, আর তারপর শয়তানের দয়ায় পাবো আরেকটি নতুন দেহ। কতকাল আর অন্যের দেহে পরজীবী হয়ে থাকবো? মানে? ভয়ে আমার গলা শুকিয়ে গেল। সাধনা, নরহত্যা, নতুন দেহ, কি সব বলছো তুমি? তিলক, এই তিলক। আবার সেই রক্ত জল করা হাসি। এই শরীরটাই শুধু তিলক মাঝির, কিন্তু আত্মাটা আমার। আমি উৎপল, মণ্ডলদের ছোট ছেলে। গোটা শরীরটা ভয়ে আড়ষ্ট হয়ে গেল আমার। হাই ভগবান, তার মানে অন্যের শরীরে ভর করে রয়েছে একটা অতৃপ্ত আত্মা। পৈতৃক গ্রামে ঘুরতে এসে আমি কোন রক্ত পিপাসু পিশাচের পাল্লায় পড়লাম? মাথা কাজ করছিল না। ক্রমেই পিশাচটার কণ্ঠস্বরে ভয়ালো পরিবর্তন ঘটতে আরম্ভ করেছে। দৃষ্টিতে ঝরে পড়ছে ঘৃণার আগুন। ঘন ঘন গরম নিঃশ্বাস পড়ছে তার। পুরুষালী বুক ওঠানামা করছে প্রচণ্ড ক্রোধে। পেশিগুলো ফুলে উঠেছে অদম্য নারকীয় উচ্ছ্বাসে। চিবুক বেয়ে নেমে আসছে ঘর্মাক্ত ধারা। এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো শয়তানটা। তাল মিলিয়ে বাড়তে থাকলো তার নিষ্ঠুর অট্টহাসি। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে সে একটা শেষ চেষ্টা অবশ্যই করে। সে রুখে দাঁড়ায়, কারণ তা করা ছাড়া তার কাছে আর অন্য কোনো উপায় থাকে না। আমিও মরিয়া হয়ে উঠলাম। পিছু হটতে লাগলাম একটু একটু করে। হাতের নাগালে নিভে যাওয়া লণ্ঠনটা পেয়ে গেলাম। বিদ্যুৎ গতিতে সেটা মেঝে থেকে কুড়িয়ে নিয়ে সজোরে ছুঁড়ে মারলাম শয়তানটার দিকে। কপালে প্রচণ্ড আঘাত পেয়ে ডাল খেয়ে মাটিতে পড়ে গেল উৎপল। কিন্তু চোখের পলকে সে আবার উঠে দাঁড়িয়েছে। কপালের গভীর ক্ষত থেকে গড়িয়ে পড়ছে কালচে রক্ত। পিশাচের মুখে ফুটে উঠেছে চরম নির্দয়তার প্রতিচ্ছবি। শোন তবে রে মূর্খ, যেন বহুদূর থেকে ভেসে আসছে সেই পৈশাচিক কণ্ঠস্বর। আমাদের মরণ নেই, আমাদের ধ্বংস করা যায় না। আর তাদের কোনো আদি অন্ত নেই। বহুদিন অপেক্ষা করেছি নিজের একটা শরীর পাওয়ার জন্য। আজ আমার অপেক্ষার অবসান হবে। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা নির্দোষের প্রাণ নিতে চাও? নির্দোষ? রাগে হিস হিস করে উঠল উৎপলের প্রেতাত্মা। আমিও তো নির্দোষ ছিলাম, তাহলে কেন আজ থেকে 10 বছর আগে বিনা দোষেই আমাকে মরতে হলো? গ্রহণ লেগেছে আজ, এবার দেখবি কেমন তোদের সোনারপুর গ্রামগ্রহণ লাগে। মরক লাগবে প্রতিটা ঘরে ঘরে। প্রতিটা বাড়ি থেকে শুধু ভেসে আসবে মরা কান্না আর বিলাপের শব্দ। কাল রাত্রি নামবে গোটা তল্লার জুড়ে।
দেখবি কিভাবে তোদের চোখের সামনে তোদের গ্রামের প্রত্যেকটা মানুষকে জীবন্ত শ্মশানে পরিণত করি। পায়ে পায়ে পিছু হটতে গিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়লাম। উঠে দাঁড়াবার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। এইটা যে আমার জীবনের শেষ মুহূর্ত তা বুঝতে আর বাকি রইল না আমার। শেষবারের মতো দাদা ভাইয়ের স্নেহময় মুখটা চোখের সামনে ভেসে উঠল। পিশাচটা এসে আমার মুখের সামনে ঝুঁকে পড়েছে, আর তপ্ত নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর মুখে খেলা করছে এক কুটিল হাসি। দুটি শক্তিশালী বাহু এগিয়ে দিল আমার দিকে। বজ্র কঠিন দুটি হাত চেপে ধরল আমার টুটি। এক গগনভেদী জীবন্ত চিৎকার করে শয়তানটা দৌড়ে ছিটকে পড়ল বিদ্যুৎ বিশ্বের মতো। মেঝেতে পড়ে কাতরাতে লাগলো প্রচন্ড কষ্টে। তার সাথেই গোমাতে গোমাতে চিৎকার করতে লাগলো, চলে গেল, আর দুটো আমার চলে গেল। কোনো মতে টলমলো পায়ে উঠে দাঁড়ালাম। শক্তিশালী দুরাত্মার এই করুণ অবস্থার কারণটা আঁচ করতে আমার বিশেষ অসুবিধা হলো না। আমার টুটি টিপতে গিয়ে ওর হাতে ছুঁয়ে গেছিল আমার গলায় পরানো বিপদভঞ্জন মহাকালের মন্ত্রপুত মাদুলি। তাতেই এই দুষ্টের এমন অশোচনীয় অবস্থা। মনে বল পেয়ে তাড়াতাড়ি প্রসাদের ডালিটা হাতে তুলে নিলাম। ওইটা বাড়িয়ে ধরে এগোতে শুরু করলাম উৎপলের অদীপ্ত আত্মার দিকে। সাথে জোরে জোরে উচ্চারণ করতে লাগলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামামৃতা। এইবার উৎপল নিজেই এক পা দু পা করে পিছু হটতে আরম্ভ করল। তার সাথে বুকের রক্ত জল করা কণ্ঠে দিতে লাগলো সাধন বাণী। খবরদার আর এগোতে যাস না, নইলে তোর কপালে অশেষ দুঃখ নাচ্ছে। যেন নরকের গভীরতম গহ্বর থেকে উঠে আসছে এই বাণী। কিন্তু আমার সাথে স্বয়ং ঈশ্বর আছেন, আমার ভয় কিসের? দৃঢ় পায়ে পিশাচটাকে পিছনে ঠেলতে ঠেলতে একেবারে নৌকার শেষ প্রান্তে এনে ফেললাম। কাছেই ভাঙা লণ্ঠনটা পড়েছিল, ওইটা দিয়ে ঘুরিয়ে ওর মুখে মারতেই শয়তানটা টাল সামলাতে না পেরে সোজা নদীর জলে গিয়ে পড়ল। একটা বিরাট ঝাপা করে শব্দ। তারপর আবার সব আগের মতোই নিস্তব্ধ। প্রকৃতি আবার পূর্বের মতোই নির্বিকার হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে নৌকোর মেঝেতে লুটিয়ে পড়লাম। যখন আস্তে আস্তে আবার চোখ খুলে তাকালাম, তখন সকাল হয়ে গেছে। নিবেদিত সূর্যের নির্মল আলোকে চতুর্দিক ভরে উঠেছে। মৃদু হাওয়ায় গাছের চূড়াগুলো অল্প অল্প দুলছে। পাখিদের মিষ্টি পূজনে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। কাল রাতের বিভীষিকার কোনো চিহ্নই ছিল না এই প্রাণবন্ত প্রভাতে। আমি এতক্ষণ মুখ থুবড়ে পড়েছিলাম চণ্ডেশ্বরের বালুকাময় তীরে। শুধু আমার প্রসাদের ডালিটা সযত্নে রাখা ছিল আমার হাতের কাছেই। কোথায় সেই নৌকা? কোথায় সেই ভাঙা লণ্ঠন? সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কোনো স্মৃতি আর নেই। গায়ে খুব ব্যথা অনুভব করছি। সারা রাত নদীর পাড়ে পড়েছিলাম, তাই হয়তো এতক্ষণ ধরে হিম খেয়ে গা ভারী হয়ে উঠেছে। আমাকে ঘিরে বেশ একটা জটলা তৈরি হয়েছিল। আমি চোখ খুলতেই কিছু ছেলে বলে তুমুল চিৎকার জুড়ে দিল। ভিড়ের মধ্যে থেকে দাদাভাই আর জ্যাঠামশাই বেরিয়ে এলেন। তারপর কিভাবে যে ওই শরীর নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছলাম তা শুধু ভগবানই জানেন। বাড়িতে ফেরার পর আমার ধুম জ্বর উঠে গিয়েছিল। প্রায় 2-3 দিন আমি জ্বরের ঘোরে বেহুশ হয়ে ভুল বকেছিলাম। কিছুটা সুস্থ হওয়ার পর আমি বাড়ির সকলকে পুরো ঘটনাটা খুলে বলেছিলাম। সব কিছু শুনে জ্যাঠামশাই নিজেই সর্বপ্রথম মুখ খুললেন। তিনি যা বললেন তার সারমর্ম হলো এই: আজ থেকে প্রায় 10-11 বছর আগের কথা। মণ্ডলরা এই গ্রামের বেশ বর্ধিষ্ণু পরিবার ছিল। তাদের ছোট ছেলে উৎপল ছিল তুখোর মেধা সম্পন্ন।
শহরে গিয়ে অনেক দূর পড়াশোনাও করেছিল, কিন্তু তাদের এই সুখী সংসারে কাল হয়ে নামলো উৎপলের বাবার আকস্মিক মৃত্যু। হঠাৎ পরিবার চালানোর পুরো দায়ভার এসে পড়ল ছোট ছেলে উৎপলের উপর। কারণ ওর দাদারা কেউ তেমনভাবে পড়ালেখা শেখেনি। এখন বললেই তো আর ভালো চাকরি জোটানো যায় না, কিন্তু তখন পরিবারের ভারের টান পড়েছে। অগত্যা বুকে পাথর চাপা দিয়ে উৎপল একটা শাড়ির দোকানে হেল্পার হয়ে যোগ দিল। মাসের শেষে যা 1,500 টাকা পেত, তা দিয়েই অতি কষ্টে চলতো তাদের বড় পরিবারের পেট। নিয়তির প্যাচে পড়ে উৎপল কাজটা করছিল ঠিকই, কিন্তু এত পড়াশোনা করেও শেষে একটা শাড়ির দোকানে কর্মচারী হয়ে থাকতে ওর সম্মানে লাগতো। এ নিয়ে ও অনেক হীনমন্যতায় ভুগত। সে পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু একদিন হলো কি, ওই শাড়ির দোকানের মালিক অধীর বাবুর সাথে কোনো পার্টির খুব তুমুল ঝগড়া লাগে। কথা কাটাকাটি হতে হতে গালিগালাজ, তারপর হাতাহাতি। শেষে মাথা ঠিক রাখতে না পেরে অধীরবাবু তার লাইসেন্স প্রাপ্ত রিভলভার দিয়ে গুলি করে একজনকে খুন করে ফেলেন। ক্ষণিকের হটকারিতায় করে ফেলা এই অপরাধের ভয়াবহ পরিণতি আজ করতে পেরে তিনি খুনের পুরো দায় চাপিয়ে দেন তার দোকানের নির্দোষ কর্মচারী উৎপলের উপর। কোর্টে কেস ওঠে, কিন্তু প্রতিপত্তিশালী ব্যবসায়ী অধীর সান্যালের সামনে কি আর অন্টনে জর্জরিত উৎপলরা টিকতে পারে? যা হওয়ার ছিল ঠিক তাই হলো। অর্থ বেকসুর খালাস হলো, অভাব দোষী সাব্যস্ত হলো। মাত্র 24 বছরের কচি বয়সে বেচারা উৎপলকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল, তাও আবার বিনা দোষে। কিন্তু তখন প্রশ্ন উঠল যে তিলক মাঝি লোকটাকে। দাদাভাইকে জিজ্ঞেস করতেই সে জানিয়ে দিল তিলককে সে বিচক্ষণ চেনে। আমার জেরাজুরিতে দাদাভাই তিলকের বাড়িতে খোঁজ নেওয়ার জন্য লোক পাঠায়। সেইখান থেকে জানা গেল যে তিলক মাঝি বিগত 1 সপ্তাহ ধরে নিরুদ্দেশ। তারপর আর বেশি উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি আমার গ্রামে থাকাকালীন। আরও 7-8 দিন সোনারপুরে থেকে আমি আবার কলকাতায় ফিরে গিয়েছিলাম। আসল চমকটা পেলাম শহরে ফেরার দিন 5 পর। দাদাভাই ফোন করেছিল। কিছুক্ষণ এটা ওটা বলার পর তিনি আসল ঘটনাটা জানালেন। তিলক মাঝির লাশ পাওয়া গিয়েছে চণ্ডেশ্বরের জলে, কিন্তু ওর মৃত্যুটা জলে ডুবে হয়নি, কারণ ওর গলায় 5টা আঙুলের দাগ ছিল সুস্পষ্ট। তার মানে কেউ গলা টিপে ওকে হত্যা করে লাশটা নদীর জলে ফেলে দিয়েছিল। আর পোস্টমর্টম রিপোর্টে এটাও পরিষ্কার লেখা আছে, ওর মৃত্যু ঘটেছে আমার সাথে ওর দেখা হওয়ার 3 থেকে 5 দিন আগে। সুতরাং আমার সাথে তিলকের মুখোমুখি দেখা হওয়ার কোনো কথাই নেই, অন্তত বিজ্ঞান তাই মনে করে। কথাগুলো শুনেই আমি বড়ই ধাঁধায় পড়ে গেলাম। যদি তিলকের মৃত্যু আমার সাথে ওর সাক্ষাৎকারের আগেই ঘটে থাকে, তাহলে সেই রাত্রেই আমি কাকে দেখলাম? তার মানে কি উৎপলের অতৃপ্ত আত্মাই তিলক মাঝিকে কোনোভাবে মেরে ফেলেছিল, তারপর ওর প্রাণহীন দেহের ভিতরে আশ্রয় নিয়ে আমাকে মারতে চেয়েছিল তিলকেরই রক্ত মাংসের হাত দিয়ে? এই সব প্রশ্নের কোনো সম্যক উত্তর বা ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। কিন্তু সেই রাত্রে আমার সঙ্গে বিপদভঞ্জন মহাকালের আশীর্বাদ না থাকলে কি যে অনর্থ হয়ে যেত, তা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। শুনছিলেন নির্দোষ, দেবু, জ্যাঠামশাই এবং গল্প পাঠে আমি শুভজিৎ বিশ্বাস। দাদাভাই চরিত্রে অন্তর মণ্ডল, হারুদা তিলক মাঝি এবং উৎপলের চরিত্রে অর্ণব দাস।
আমাদের আজকের গল্পটি storymirror.com থেকে নেওয়া হয়েছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে হরর উইকস। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।